আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের স্বাগত জানাই বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। আশা করছি সবাই ভালো আছো তোমরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন আপনারা। আজকে আমরা তোমাদের পড়াবো বাংলার বানান রীতি। তোমাদের পরীক্ষায় দুটো বিষয় লিখতে হবে, আমি আগেই বলেছি। একটা হচ্ছে উচ্চারণ, একটা হচ্ছে বানান। এখানে রচনামূলক রয়েছে, যেমন বানানের রীতি, আর শুদ্ধ করতে হবে বানান। 8টি অশুদ্ধ বানান থাকবে, সেখান থেকে তুমি শুদ্ধ করবে 5টি। এখন আমার ক্লাস যদি তোমরা ফলো করো তাহলে তোমরা এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবে আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে উচ্চারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। উচ্চারণের ব্যাপারে অধ্বনির উচ্চারণ, ম ফলার উচ্চারণ, ব ফলার উচ্চারণ, এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলেই তোমরা এর মধ্য থেকে উত্তরগুলো করতে পারবে। আবার 8টি শব্দ আসবে। এই 8টি শব্দের মধ্যে তোমরা 5টি শব্দের উচ্চারণ লিখে দিবে, যেগুলো সাধারণত আমাদের ভুল হয়, সেই উচ্চারণগুলোই আসে। এক্ষেত্রে বানান এবং উচ্চারণ তোমরা বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ফলো করলেই সমস্ত বানান এবং উচ্চারণের প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে দিয়ে আসতে পারবে। আমি শুধু আজকে তোমাদেরকে এই সীমিত সময়ের মধ্যে কিছু নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিব। তো প্রথমে আমরা বানানের কিছু নিয়ম বলবো। তার আগে তোমাদেরকে আরেকটি বিষয় বলা দরকার, সেটা হচ্ছে তোমাদের জানা দরকার যে আমাদের এই ভাষা কোত্থেকে এলো। পৃথিবীর আদি ভাষার নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। সেই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে ক্রমবিকশিত হতে 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 আমরা এই বাংলা ভাষা পেয়েছি। বাংলা ভাষার আবার অনেকগুলো উপভাষা রয়েছে, যেমন আঞ্চলিক ভাষাগুলোর নাম হচ্ছে উপভাষা। সেই উপভাষাগুলো কখনো কখনো মূল ভাষায় রূপান্তরিত হয়, আবার মানুষ প্রয়োজন না হলে ব্যবহার করে না, সুতরাং সে ভাষার মৃত্যু ঘটে। এভাবেই ভাষার জন্ম এবং মৃত্যু। আমাদের এই ভাষার বিশ্লেষণই হচ্ছে ব্যাকরণের বিষয়, এবং আমাদের শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনের যেসব শব্দ ব্যবহার করতে হচ্ছে সেগুলো আমাদের প্রচুর বানান ভুল হচ্ছে, সেইগুলো আজকে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব। তো প্রথমে আমি বলে নিতে চাই যে বানানের 5টি নিয়ম, যেমন বাংলা একাডেমির প্রমিত বানানের উচ্চারণ। প্রমিত বানান অর্থাৎ ওনারা ঠিক করেছিলেন, বানান কমিটি রয়েছে, সেই কমিটি বানান কীরকম হলে ভালো হয়, সুবিধা হয় এবং কোনটা কল্যাণকর, সেই কমিটি সুপারিশ করে থাকে এবং নির্ধারণ করে থাকে যে বানান কেমন হবে। তো সেই বাংলা একাডেমির যে বানান কমিটি, তাদের নির্ধারিত কিছু বিষয়, প্রথম এগুলো পরীক্ষায় আসে সাধারণত, যে বাংলা একাডেমির প্রমিত বানানের 5টি উচ্চারণ, প্রমিত বানান লিখো, বানান রীতি, 5টি বানান রীতি লিখো। তো সেই বানান রীতি যেমন তৎসম শব্দে বানানে নিয়মটা অপরিবর্তিত থাকে। 1 নম্বর, তৎসম শব্দের বানান যেগুলো রয়েছে সেগুলো আগে থেকে যেরকম লেখা হতো সেগুলো অপরিবর্তিত থাকবে। দ্বিতীয়ত 2 নম্বর হচ্ছে যেসব ক্ষেত্রে হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বউকার, দীর্ঘউকার এগুলো শুদ্ধ, সেই সব ক্ষেত্রে এই হ্রস্বইকার এবং হ্রস্ব উকার হবে, হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকার হবে, যেগুলো শুদ্ধ। অর্থাৎ আগে আমরা দীর্ঘ উকার দিয়ে লিখতাম, দীর্ঘ ইকার দিয়ে লিখতাম, সেগুলো এখন আর হবে না, সেগুলো শুধুমাত্র হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকার দিয়ে হবে। এই গেল 2 নম্বর। এটা যেমন ধরো চিৎকার, চিৎকার,
কিংবদন্তি, আগে কিংবদন্তি লেখা হতো দীর্ঘইকার দিয়ে, এখন কিংবদন্তি লেখা হবে হ্রস্বইকার দিয়ে। যেমন দেখো এখান দিকে কিংবদন্তি, এই যে কিংবদন্তি লিখেছি, চিৎকার, এগুলো আগে দীর্ঘইকার ব্যবহার করা হতো। যেমন তরণী, ধরণী, ধমনী, নারী, পঞ্জি, মসি, যুবতী, লহরী, সরণী, এগুলো কিন্তু একসময় দীর্ঘইকার দিয়ে লেখা হতো, কিন্তু বর্তমানে বাংলা একাডেমির প্রমিত বানান কমিটি এগুলো সব হ্রস্বইকার দিয়ে লেখার নিয়ম প্রচলন করেছেন। এই গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে রেফের পরে আগে দ্বিত্ব হতো, ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হতো। রেফ ফলার পরে ব্যঞ্জন বর্ণ আগে দ্বিত্ব হতো। ওনারা বলেছেন এটার কোনো প্রয়োজন নেই, কারণ এটা উচ্চারণ একই, সুতরাং দ্বিত্ব হওয়ার প্রয়োজন নেই। যেমন আগে কর্ম লেখা হতো এভাবে, দেখো এদিকে কর্ম, এভাবে লেখা হতো আগে, কিন্তু বর্তমানে আমরা কর্ম এভাবে লিখব, সহজভাবে রেফ ফলা দিয়ে কর্ম। এরপরে আরও অনেকগুলো শব্দ আছে, যেমন অর্জন, এগুলোও দ্বিত্ব হতো। তারপরে কার্য, কার্য জফলা হতো আগে। তারপরে বার্ধক্য, বার্ধক্য, এখানে জফলা দিত ধয়, কিন্তু এখন সেগুলোর আর প্রয়োজন নেই। তারপরে মূর্ছা, জফলা দেওয়া হতো। সূর্য, জফলা দেওয়া হতো, এখন আর সেসবের প্রয়োজন নেই। এখন শুধুমাত্র রেফ ফলা দিয়ে সূর্য লেখা নিয়ম প্রচলন করা হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে সন্ধির ক্ষেত্রে ম, ক, খ, গ, ঘ থাকলে, ঘয়ের পরে যদি থাকে, পরে যদি ক, খ, গ, ঘ বর্ণ থাকে, তাহলে পূর্বপদে অন্তঃস্থিত ময়ের স্থানে হবে অনুস্বর, ময়ের স্থানে অনুস্বর হবে। যেমন ধরো অহংকার, অহংকার ম আছে এখানে, এই মফলাটা কার হওয়ার কারণে এখানে এটা কি হবে, এখানে অনুস্বর হবে। যেমন অহংকার, অহংকার, তারপরে আছে ভয়ঙ্কর, ভয়মযোগকর, ভয়ঙ্কর, সমযোগীত, সঙ্গীত, শুভমযোগকর, শুভঙ্কর, এগুলো সবই অনুস্বর থাকা, অনুস্বর হবে। এটা ম থাকার ফলে সন্ধির ক্ষেত্রে, কিন্তু সন্ধি যদি না হয়, মনে রেখো, সন্ধি যদি না হয়, আমি আবার বলছি, সন্ধি যদি না হয় তাহলে এখানে কিন্তু অনুস্বর হবে না। যেমন ধরো যেমন ধরো অঙ্ক, অঙ্ক কথাটা কিন্তু কখনো তুমি অনুস্বর দিয়ে লিখতে পারবে না। যেমন ধরো এই এই অঙ্ক, অঙ্কন, তারপরে রয়েছে অঙ্গ, এরপরে আকাঙ্ক্ষা, এরপরে আতঙ্ক, এরপরে কঙ্কাল, গঙ্গা, এই শব্দগুলো কিন্তু সন্ধির শব্দ নয়, এই জন্য এখানে অনুস্বর হবে না, এখানে হবে উমো, উমো হবে, এবং সেই উমো, এই উমো শব্দটি দিয়ে লিখতে হবে। তাহলে আমরা পেলাম 4 নম্বর। এবং 5 নম্বর হচ্ছে সংস্কৃত ইন প্রত্যয় শব্দ দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণ নিয়ম অনুযায়ী হ্রস্ব ইকার হবে। দীর্ঘ ইকারান্ত রূপ যদি হয়, যেমন ধরো গুণী, গুণী, গুণী দীর্ঘ ইকার, এখানে আরেকটু ভালো করে লিখি, গুণী দীর্ঘ ইকার, এটা যদি আমি ই দীর্ঘ ইকারান্ত, তাহলে গুণী শব্দটা যদি আমরা লিখি গুণীগণ ইন, গুণিন, গুণিন যোগ ইন, গুণী,
তাহলে এই যে ইন আকার মানে প্রত্যয় যদি থাকে শেষে, তাহলে সেই ইন প্রত্যয়টা দীর্ঘ ইকারটা হয়ে যাবে হ্রস্ব ইকার। যেমন ধরো গুণীজন, তাহলে গুণী যখন আমরা লিখব তখন লিখব দীর্ঘ ইকার দিয়ে, কিন্তু গুণীজন যখন লিখব তখন আমরা লিখব হ্রস্ব ইকার দিয়ে। তারপরে প্রাণী, যে প্রাণী দীর্ঘ ইকার দিয়ে, কিন্তু প্রাণীবিদ্যা লিখলে একসাথে হ্রস্ব ইকার হবে। তারপরে মন্ত্রী, মন্ত্রী যদি আমরা লিখি তাহলে দীর্ঘ ইকার মন্ত্রী, কিন্তু মন্ত্রীগণ, মন্ত্রিত্ব এসব লিখতে গেলে হ্রস্ব ইকার হবে। তাহলে এই 5টি নিয়ম তোমাদেরকে আজকে বললাম, আমাদের বানানের 5টি নিয়ম। এই 5টি নিয়ম আমি যেভাবে বলেছি এভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা 5-এ 5 নম্বরই অর্জন করতে পারবে। এরপরে আরও প্রশ্ন আসে, যেমন ধরো আমার এটা আসলো যে বাংলা একাডেমি প্রমিত বানানের 5টি নিয়ম। এছাড়াও আসে যে বাংলা বানানের 5টি নিয়ম লেখো, তখন তোমরা নর্মাল মানে বাংলা একাডেমির যে নিয়ম রয়েছে সেটা ছাড়াও তোমরা অনেকগুলো লিখতে পারবে। যেমন ধরো রেপ ফলার পরে দ্বিত্ব ব্যঞ্জন হবে না, রেপ ফলার পরে, এটা আমরা বাংলা একাডেমির সেই প্রমিত বানানের ক্ষেত্রেও বলেছি। এটা সহজভাবে লিখে দিতে পারো। 2 নম্বরে তৎসম শব্দ হ্রস্বইকার দীর্ঘইকার হবে, হ্রস্বইকার হবে, হ্রস্বইকার বা হ্রস্বউকার হবে। তৎসম শব্দ ছাড়া অন্য যত শব্দ রয়েছে, আবার ক্লিয়ারলি শোনো, তৎসম শব্দ ছাড়া অন্য যত শব্দ রয়েছে সমস্ত শব্দে কি হবে? হ্রস্বইকার এবং হ্রস্বউকার হবে, সেখানে দীর্ঘইকার এবং দীর্ঘউকার হবে না। যেমন আরবি, ইমান, ইমান, তারপরে ইরান, 19, কুমির, এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? হ্রস্বইকার বা হ্রস্বউকার ব্যবহার করব। এই গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে বিসর্গ শব্দের শেষে হবে না, বিসর্গ হবে না। আগে লেখা হতো প্রধানত, প্রধানত লিখতে গেলে শেষে বিসর্গ দেওয়া হতো। তারপরে প্রকৃত, শেষে বিসর্গ দেওয়া হতো, কিন্তু সেটি হবে না, অর্থাৎ শেষে বিসর্গ শব্দটি হবে না। প্রধানত, প্রকৃত, তারপরে মূলত, এই ধরনের শব্দে শেষে বিসর্গ হবে না। এই গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আনো প্রত্যয় শব্দের শেষে ওকার যুক্ত হবে। ওকার, আনো, আমরা আগে লিখতাম খাওয়ানো, তখন আমরা খাওয়ানো এভাবে লিখতাম, এইদিকে দেখো খাওয়ানো, কিন্তু এখন ওকার যুক্ত করতে হবে। খাওয়ানো, পড়ানো, দেখানো, এখন ওকার যুক্ত করে লিখতে হবে। খাওয়ানো, পড়ানো, দেখানো, তারপরে আনো যে যত প্রত্যয় রয়েছে সেখানে ওকারটা হবে না। এই গেল 4 নম্বর। ওকার যুক্ত হবে, ওকার যুক্ত হবে, মানে আমরা আগে ওকার দিতাম না, এখন ওকার দিতে হবে। এই গেল 4 নম্বর। 5 নম্বর হচ্ছে সমাসবদ্ধ পদ, আগে মাঝখানে একটি হাইফেন যুক্ত হতো, এখন সেটি হবে না। আগে হাইফেন যুক্ত হয়ে সমাসবদ্ধ পদ নির্দেশ দেওয়া করা হতো, যেমন সংবাদপত্র। এখানে কিন্তু হাইফেন বসানোর প্রয়োজন নেই। এরপরে মত বিনিময়, মত বিনিময়, আমরা একজন মত বিনিময় করি, সেখানে কিন্তু হাইফেন দেওয়ার প্রয়োজন নেই। মাঝখানে এরকম অনেক শব্দ আছে যেগুলো হাইফেন যুক্ত হতো, এখন এই হাইফেন যুক্ত করার প্রয়োজন নেই। তাহলে এই 5টি বানানের নিয়ম আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম এই মোটামুটি এই হচ্ছে, এর বাইরে খুব একটা বাংলা একাডেমি প্রমিত বানান আর সাধারণ বানান এছাড়া খুব একটা বেশি বাইরে প্রশ্ন হয় না। গুরুত্বপূর্ণ বিষয়টি আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে আমি আজকে তোমাদের কিছু ভুল বানান শুদ্ধ করে দেব। সরস্বতী,
অনেক আগে সরস্বতী এভাবে লেখা হতো, এভাবে লেখা হতো, মানে আগে না, এটা ভুল, সরস্বতী এই বানানটা ভুল, লিখতে হবে এভাবে, দেখো সরস্বতী, এভাবে লিখতে হবে সরস্বতী। এরপরে আছে দীনতা, দীনতা বলে কোনো শব্দ নেই, লিখতে হবে দন্যতা, সরি দন্যতা বলে কোনো শব্দ নেই, অনেকে মানে দন্যতা বলে, হবে দন্য না হয় দীনতা। যেমন ধরো অনেকে এভাবে দন্যতা লেখে, আসলে এটা ভুল, সঠিক হবে দন্য অথবা দীনতা। দন্যতা বলে কোনো শব্দ নেই, এটা অনেকেই বলে থাকে, এটা ভুল। এরপরে আছে জীবী, বুদ্ধিজীবী। এক্ষেত্রে একটি নিয়ম তোমরা মনে রাখবে, জীবী যত আছে, যেমন মৎস্যজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, সমস্ত আইনজীবী, সমস্ত জীবীতে দীর্ঘইকার ব্যবহার করতে হবে। মৎস্যজীবী, আইনজীবী দুটোই দীর্ঘইকার। অতএব এই সূত্রটা মনে রাখলে তোমাদের এই জীবী সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আসুক সেটা তোমরা পারবে। এরপরে রয়েছে গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, কনকাঞ্জলি, যত অঞ্জলি রয়েছে। আমাদের দেশে সাধারণত বিভিন্ন শোক দিবসে শ্রদ্ধাঞ্জলি লেখে এবং সেটি দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রেই সঠিক হয় না। এই জন্য এটা মনে রাখতে হবে যে যত রকম জীবী রয়েছে সমস্ত জীবীতে দীর্ঘইকার দিতে হবে, দুটো দীর্ঘইকার। এরপরে রয়েছে মুমূর্ষু, এই বানানটি প্রায় ভুল হয়। মুমূর্ষু লিখতে প্রথম হচ্ছে এইদিকে দেখো তোমরা, প্রথম রস্যকার, তারপরে দীর্ঘকার, তারপরে রস্যকার, মুমূর্ষু, মুমূর্ষু, এভাবে মুমূর্ষু লিখতে হবে। মুহুর্মুহু, এখানে কিন্তু কোনো দীর্ঘকার নেই, মুহুর্মুহু করতালি, এখানেও কোনো দীর্ঘকার নেই, সবগুলি রস্যকার হবে। এরপরে অপরাহ্ন, এটা নত্য বিধানের বিধান অনুযায়ী অপরাহ্ন, এখানে নত্য বিধানের বিধান অনুযায়ী রয়ের পরে মূর্ধন্য হবে, দন্তন্য হবে না। এখানে যদি আমরা ব্যবহার করি, এখানে এইটা হচ্ছে মূর্ধন্য, আর পাশে ব্যবহার করলে এটা দন্তন্য, এখানে ব্যবহার করলে মূর্ধন্য, এখানে ব্যবহার করলে দন্তন্য, অতএব দন্তন্য হবে না। রয়ের পরে নত্য বিধানের বিধান অনুযায়ী এটি হবে অপরাহ্ন। তাহলে এই পেলাম। এরপরে অনেকে বলে ইতিমধ্যে, এটি একটি ভুল, আমাদের প্রচলিত ভুল। ইতিমধ্যে শব্দটি ভুল, হবে ইতোমধ্যে, ইতোমধ্যে, ইতোমধ্যে। তারপরে এরকম অনেক শব্দ আছে, আবিষ্কার, পরিষ্কার, এই ব্যাপারগুলো তোমাদের একটু ব্যাখ্যা দিয়ে বোঝাই। যেমন আমি যদি পুরস্কার লিখি, দেখো তাহলে দন্ত স, কিন্তু আবিষ্কার যদি লিখি বা পরিষ্কার যদি লিখি তাহলে মূর্ধন্য স। আবিষ্কার মূর্ধন্য স দিয়েছি, আর দন্ত স দিয়েছি পুরস্কারের ক্ষেত্রে। এখানে একটি সূত্র আছে, এই সূত্রটা তোমরা মনে রাখবে, যেটা হচ্ছে এই শয়ের পূর্বধ্বনি ভালো করে মনে রেখো। স, দন্ত স যদি পূর্বধ্বনি যদি স্বর অ এবং স্বরে আ হয়, স্বর অ এবং স্বরে আ হয়, তাহলে পরের ধ্বনিটা হবে দন্ত স, পরের ধ্বনিটা হবে দন্ত স। আর পূর্বধ্বনি যদি হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বইকার, দীর্ঘইকার হয়, তাহলে পরের ধ্বনি হবে মূর্ধন্য স। এই জন্য আমি যদি ভাস্কর লিখি তাহলে হবে দন্ত স, আমি যদি আবিষ্কার লিখি তাহলে হবে মূর্ধন্য স,
আমি যদি পরিষ্কার লিখি তাহলে হবে মধ্যনস্য, কারণ পূর্বে ই ধ্বনি। আর আমি যদি পুরস্কার লিখি রয়ের পরে রয়ের সাথে অধ্বনি, এটা মনে রাখতে হবে। এই অধ্বনি আসার কারণে এখানে দন্তস হয়েছে। আর পূর্বধ্বনি রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘও হয়, তাহলে সেখানে মূর্ধন্যস্য হবে। এইরকম এই সূত্রগুলি যদি মনে রাখতে পারো তোমরা, তাহলে আশা করছি যে তোমাদের ভুল হবে না। এরপরে নূপুর। নূপুর লিখতে এই দেখো, নয় দন্ত নয় দীর্ঘকার, তারপরে পয় রস্যৌকার, এরপর র। নূপুর দীর্ঘকার হবে প্রথমে, পরে রস্যৌকার, তারপরে র। নূপুর। এরকম অনেক শব্দ রয়েছে। ন্যূনতম, ন্যূনতম অনেকেই ভুল লিখে। আমরা ন্যূনতম লিখব এভাবে, নয় দীর্ঘকার জফলা, তারপরে ন ত ম, ন্যূনতম। এটা প্রায় প্রচলিত একটি ভুলের অংশ, অতএব এটা মনে রাখতে হবে। এরপরে আছে সমীচীন। সমীচীন, এগুলো যা তোমাদেরকে দেখানো হচ্ছে এই সবগুলোই কিন্তু বিগত দিনের পরীক্ষায় এসে গেছে। অতএব এগুলো তোমাদের ভালো করে আয়ত্ত যদি তোমরা না করতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর দিতে সক্ষম হবে না। অতএব এগুলো তোমাদের আয়ত্ত করতে হবে। যে তারপরে সমীচীন তো বলেছি আমি, সমীচীন সমীচীন দুটোই দীর্ঘইকার। সমীচীন। সমীচীন লিখতে দুটোই দীর্ঘইকার, সমীচীন। এরপরে আছে মনোকষ্ট। অনেকেই মনোকষ্ট লিখে থাকেন এভাবে, কিন্তু আসলে হবে মনোকষ্ট। মনোকষ্ট এইটার সঠিক বানান। মনোকষ্ট নয়, মনোকষ্ট। তাহলে আরও আছে যেমন স্নেহাশিস। স্নেহাশিস এটা প্রচলিত ভুল একটি। যেমন এদিকে দেখো, দন্ত হবে শেষে, এই স্নেহাশিস, স্নেহাশিস। এরপরে আছে পিপীলিকা। এটা একটু প্রচলিত একটি ভুল। প্রথমে হবে রস্বইকার পি, পরে হবে দীর্ঘইকার পি, তারপরে পিপীলিকা। প্রথমে রস্বইকার, তারপরে দীর্ঘইকার, তারপরে লিকা, তো জানো তোমরা। এরপরে পানিনি। পানিনি লিখতে দেখো, প্রথমে মূর্ধন্যয় রস্যিকার, তারপরে দন্তনয় রস্যিকার। পানিনি। পানিনি একজন প্রাচীন ব্যাকরণবিদ, সংস্কৃত শাস্ত্রের একজন পণ্ডিত এবং একজন ব্যাকরণবিদ ছিলেন। তার নাম পানিনি এবং এটা বানানটা এভাবে হবে। এরপরে রয়েছে লজ্জাস্কর বলে অনেকে, এই কথাটি ভুল। এটি একটি ভুল হবে লজ্জাকর। লজ্জাস্কর বলে কোনো শব্দ বাংলায় নেই, অতএব হবে লজ্জাকর। লজ্জাকর, লজ্জাস্কর বলে কোনো শব্দ নেই, এটা মনে রাখতে হবে। অনেকেই বলে থাকেন যে লজ্জাস্কর ব্যাপার এটি। তারপরে কৃত্তিবাস, হবে কৃত্তিবাস। এগুলো আসে পরীক্ষায়। কথোপকথন। কথোপকথন, কথোপকথন, কথোপকথন এটাও পরীক্ষায় এসে গেছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কথোপকথন।
কথোপকথন, কথোপকথন মানে শুধুমাত্র থয় ওকারটা আছে, এরপরে সবগুলোই কোনো আকার ওকার ছাড়া। এগুলো মনে রাখতে হবে। এগুলো আমি যে বলেছি এছাড়াও আরও অনেকগুলো বানান রয়েছে, এগুলো বোঝাবার তেমন কিছু নেই, এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আর যেটা রচনামূলক প্রশ্ন, এগুলো আমি তোমাদের মোটামুটি বললাম যে মনে রাখতে হবে যে বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে বাংলা বানানের 5টি নিয়ম লেখো। এই দুটোই ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রতি বছরই আসে। সুতরাং তোমরা এগুলো ভালো করে পড়লেই ইনশাল্লাহ এখানে 5 নম্বরের উত্তর করতে পারবে। তাহলে আজকে আমাদের শ্রেণীর কাজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।